নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার কথা শুনতে এসেছি আমি সুচন্দ্রিমা। সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। ষোলোই নভেম্বর থেকে খুলছে রাজ্যে স্কুল কলেজ। উত্তরকন্যার মঞ্চ থেকে বার্তা মমতার, সেই মর্মে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে ম্যালেরিয়া প্রতিরোধে তৎপর মুখ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনকে নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনহাটায় প্রচার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার লালসায় বিধায়ক পদ থেকে ইস্তফা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, কটাক্ষ নিশীথ প্রামাণিককে। ত্রিপুরার পর এবার গোয়া। তৃণমূলের কর্মসূচিতে বাধা, আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে বাধা দিল গোয়া প্রশাসন। উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন। শিলিগুড়িতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন রাজেশপতি ও ললিতেশ ত্রিপাঠী। 6টে উত্তরপ্রদেশ যাওয়ার ঘোষণা তৃণমূল নেত্রীর। সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সংকটজনক, রয়েছে শ্বাসকষ্ট। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে 7 সদস্যের মেডিকেল বোর্ড, জানালেন এসএসকেএম সুপার। নভেম্বরে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হবে 1 নভেম্বর, চলবে 18 নভেম্বর পর্যন্ত। উত্তরাখণ্ড থেকে বাঙালি পর্যটকদের কফিনবন্দি দেহ। কলকাতায় 5 পর্যটকের দেহ পৌঁছায় বিমানবন্দরে। কফিনবন্দি হয়ে ফিরলেন হরিদেবপুরের তনুময়। ভারতের ভুয়ো অ্যাকাউন্ট ঘিরে হিমশিম অবস্থা ফেসবুকে। দেশের ফেসবুকে ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক মন্তব্য, ভুল তথ্যের আদান প্রদান, জানাচ্ছে আমেরিকার এক সংবাদ মাধ্যমের রিপোর্ট। বেসুরো বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বনমন্ত্রী। মন্ত্রী হিসেবে তাঁর কাজে খুশি নন বলে জানলেন হরক সিং রাওয়াত। বনমন্ত্রীর কংগ্রেসে যোগদান ঘিরে তৈরি হয়েছে জল্পনা। প্রকাশ ঝায়ের আশ্রম ওয়েব সিরিজের শুটিং চলাকালীন বজরং দলের হামলা, হিন্দুত্বের অপমান করা হচ্ছে আশ্রম ওয়েবসাইটে। এই অভিযোগে তাণ্ডব, এক কর্মীকে মারধর, প্রকাশ ঝায়ের গায়ে কালি। দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত। সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কৃত সৃজিত মুখোপাধ্যায়। সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। আরিয়ান কাণ্ডে এনসিবি প্রধান সমীর ওয়াংখেরের বিরুদ্ধে তদন্ত। ঘুষ কাণ্ডে তার বিরুদ্ধে তদন্তে এনসিবি। কিছুটা স্বস্তির রাজ্যে। করোনা দৈনিক সংক্রমণে একদিনে নতুন করে সংক্রমিত হলেন 805 জন, করোনার বলি 11। দেশে কোভিড নামলো 15,000-এর নিচে। টানা কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ 20,000-এর নিচে ছিল। এবার তা নেমে 14,306। দৈনিক মৃত্যু 400-র বেশি। 1 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহর জুড়ে তৈরি হয় তীব্র যানজট, দুর্ভোগের শিকার পথ চলতি মানুষ। সুদানের সেনা অভ্যুত্থান, জারি করা হয়েছে জরুরি অবস্থা। গ্রেফতার দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সহ 4 নেতা। আচ্ছা, আপনাদের মনে আছে স্ট্যান স্বামীর কথা? সেই সমাজকর্মী যিনি জীবনভর লড়ে গিয়েছিলেন গরিব গর্বদের জন্য, যাবতীয় বিলাসিতা এড়িয়ে লড়েছিলেন আদিবাসীদের জন্য, তাদের হকের জিনিস পাইয়ে দেওয়ার জন্য, তাদের জমির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু জীবনভর এই লড়াইয়ের পর তিনি কি পেয়েছিলেন? এক যন্ত্রণাময় জীবন। রাষ্ট্রের নির্দেশে বন্দী হয়ে 84 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল কার্যত বিনা চিকিৎসায়, বিনা দেখভালে। এমনকি তার শেষ ইচ্ছাটাও পূরণ হয়নি। তার মৃত্যুর পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। তার যেমন পরিণতি হয়েছিল, আমরা আরেক সমাজকর্মীকে ঘিরে কি সেই যন্ত্রণার ছবি দেখতে চলেছি? আজ আপনার কথায় আমরা আলোচনা করব রাষ্ট্র শক্তির সেই লাল চোখ নিয়ে, যে শক্তি বিরুদ্ধ স্বর দমনে সচেষ্ট, যে শক্তি আইনি কৌশলে অন্ধকূপে নিক্ষেপ করে সব সমালোচকদের। যেমন দমবন্ধকর পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে সমাজকর্মী গৌতম নবলাখাকে। স্ট্যান স্বামীর মতো তাঁকেও গ্রেফতার করা হয়েছিল ভীমা কোরেগাঁও মামলায়। দেওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহ আইন। রাষ্ট্রের সন্দেহ মাওবাদীদের সঙ্গে আঁতাত আছে গৌতম নবলাখার, তাই তাঁকে বিপজ্জনক মনে করছে কেন্দ্রীয় সরকার। বারবার তার জামিন নাকচ হয়ে গিয়েছে। এখন তাকে মুম্বাইয়ের তালোজা জেলে এক অন্ধকূপে রাখা হয়েছে।
যেখানে বুক ভরা বাতাস নেই, বরং আছে মৃত্যুর হাতছানি। 70 বছর বয়সে এসে এই সমাজকর্মী যখন গৃহবন্দী থাকার জন্য আর্জি জানিয়েছেন, তখন তাকে আরো কঠোর শাসনে রাখা হয়েছে। তার অনুগামীদের অভিযোগ, অসুস্থ নবলাখার কোনো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, উল্টে তাকে রাখা হচ্ছে অন্ধকূপে। তার সঙ্গে আইনজীবীদের ফোন যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কথা বলতে পারছেন না সহকর্মীরাও। ফলে নবলাখা এখন কি অবস্থায় আছেন, তার শারীরিক পরিস্থিতি কেমন, তা কেউ বুঝতেই পারছেন না। তার অনুগামীদের আশঙ্কা, স্ট্যান স্বামীকে যেভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল রাষ্ট্রশক্তি, নবলাখার ক্ষেত্রেও সেই পরিণতি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। স্ট্যান স্বামীর প্রশ্ন ছিল, আদিবাসীদের জন্য লড়াই করেই কি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম? তার এই প্রশ্ন বারবার তাড়া করে ফিরছে আমাদের সমাজ জীবনকে। কিন্তু এই প্রশ্ন সাধারণ মানুষকে ভাবালেও তাতে কান দিতে নারাজ মোদী সরকার। কেন্দ্রের নীতির বিরুদ্ধে সোচ্চার হলেই ঝাঁপিয়ে পড়ছে রাষ্ট্রশক্তি। কূট কৌশলে চেপে ধরা হচ্ছে, বন্ধ করার চেষ্টা হচ্ছে বিরুদ্ধ স্বর। সুস্থ গণতন্ত্রের পক্ষে কেন্দ্রের এই প্রবণতা কতটা বিপজ্জনক? আজ এই নিয়ে শুনবো আপনার কথা, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনি দেখছেন আপনার কথা। যে কথা বলছিলাম, বিরুদ্ধস্বর রুখতে কেন্দ্র যে ইউএপিএ ধারায় বিভিন্ন জনকে গ্রেফতার করছিল, তা নিয়ে কি বলেছিলেন গৌতম নবলাখা, শুনুন। Now it invariably happens that this law has only been used against political dissent, which is that they have targeted organizations which are working political expression, especially. They banned a number of organizations across the country. Not only the procedures adopted for banning itself is pernicious, what is more alarming is that what happens once you ban an organization, you create a new offense. People automatically who are its members, sympathizers, or have had any dealing, it could be kith and kin of the members, come under the glare of having committed an offense precisely because their membership or their support or their sympathy for a banned organization. That is what makes it pernicious. So you have thousands of people who come under and become potential offenders against whom the government can or the police can always pick them up. And this is what we have seen increase. The more organizations you ban, more you create the number of offenders, and the more of arrest, detention, more of cases that are piled on them in special courts, and the problems associated with. So this is a very systematic attack on civil liberties of the people. That is the most significant development in the last 5 years. কথা বলছে এই বিষয় নিয়ে, তবে আরো একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। রাজরোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধ স্বর যারা বা যেই দেখিয়েছেন, তাকে এই রাজরোষের শিকার হতে হয়েছে। স্ট্যান স্বামীর ঘটনা আমরা ভুলিনি। এবার কি সেই একই পরিণতি হতে চলেছে গৌতম নবলাখার? কারণ তাকেও যেভাবে যে রোষের শিকার হতে হচ্ছে, স্ট্যান স্বামীর পথে কি কেন্দ্রীয় সরকার তাকে অন্ধকূপে রেখে তিলে তিলে মারতে চাইছে? কারণ এই গৌতম নবলাখাই বিরুদ্ধ স্বর দেখিয়েছে বলে ইউএপিএ ধারাতে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু প্রমাণিত নয়। অসুস্থতা বিচারযোগ্য নয়, আবেদন বিচারযোগ্য নয়, কোনো বিরোধী স্বর বিচারযোগ্য নয়। অর্থাৎ বিরোধিতা যেখান থেকেই উঠবে, কেন্দ্রের নীতির বিরুদ্ধে সোচ্চার হলে তাদের এই পরিণতি হবে, এমনটাই কি দৃষ্টান্ত সৃষ্টি করে আসবে কেন্দ্রীয় সরকার? এক সমাজকর্মী সমাজের মানুষের অধিকারের জন্য জীবনভর লড়াই করেছেন যে ব্যক্তি, তাকে রাষ্ট্রশক্তির লাল চোখ দেখতে হচ্ছে।
বিরুদ্ধ স্বরদমনই শুধুমাত্র সচেষ্ট নয়, চরম পরিণতির শিকার হতে হয়েছে স্ট্যান স্বামীকে। সেই একই পর্যায়ে কি এবার যেতে হবে গৌতম নবলাখাকে? সুস্থ গণতন্ত্রের পক্ষে কেন্দ্রের এই প্রবণতা কতটা বিপজ্জনক, শুনতে চাইছি আপনার কথা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত এবার জানাতে শুরু করতে পারেন। আমাদের সঙ্গে প্রথম দর্শক রয়েছেন বাবর আলী মল্লিক। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম। বলুন। ইতিহাসের পাতায় আমরা দেখেছি রাজারা অন্ধকূপে ফেলে সাধারণ মানুষদের হত্যা করত। বর্তমানে এই মোদী সরকার দেখছি সেই পথ অবলম্বন করে চলেছে। তার কারণ যে স্ট্যান স্বামীর কথা আমরা তো অনেকদিন দেখেছি, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। সে চেয়েছিল কি যে নিম্ন শ্রেণীর সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করতে, তারা একটু ভালোভাবে বাঁচবে, সেই জন্য চেয়েছিলেন যে তাদের কাছে আমি তুলে আনবো, যেটুকু সাহায্য করার দরকার করছিলেন। হলো কি, রাজরোষে পড়লেন মোদী সরকারের, তাকে পাঠিয়ে দেওয়া হলো কারাগারে, তিলে তিলে তাকে মরতে হলো। শুধু আজকের যে ঘটনা, তাকেও এই একই সঙ্গের কারণেতে তাকে পাঠিয়ে দেওয়া হলো কারাগারে। আচ্ছা, এই অবস্থায় তো সাধারণ যে কোনো মানুষের রাজরোষ পড়লে তাদের কি একমাত্র হত্যা করাই এদের কাজ? এই টিভি চ্যানেলের কথাই বলি আমি, ক্যালকাটা টিভির কথাই। সে কি অপরাধ করেছিল? সে চেয়েছিল এবং সে করে আসছিল কি যে সত্য সংবাদগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে আনতে। তাদেরকে রাজরোষে পড়া হলো, ফেলে দেওয়া হলো। তার কারণ এই মোদী সরকারের সে গুণগান করছে না, তাদের দোষ ত্রুটিগুলোকে তুলে এনে জনসাধারণের কাছে প্রকাশ করছে। অতএব দাও, একে বন্ধ করে দাও। এই যদি তাদের একটা ট্র্যাডিশন চলে সাধারণ মানুষ, তাহলে যে আমার ইচ্ছা আছে এই কাজটা আমি করব, কিন্তু সে কোন সাহসে করতে যাবে? অতএব এখানে বলার আর কিছু নেই। এই সরকার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। আপনার কথা আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন পরিমল রায়। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, আমি পরিমল রায় বলছি আলিপুরদুয়ার জেলা কুমারগ্রাম থেকে। বলুন। দেখুন, আপনাদের বিষয়বস্তু যেটা হচ্ছে, এটা আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে কেউ কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠে, বিচার না হওয়া পর্যন্ত তাকে কিন্তু অপরাধী বলা যায় না, সে নিরপরাধ। এটা আমাদের ভারতবর্ষের সংবিধানের কথা। এবং সেই ক্ষেত্রে একটি মামলা আমরা দেখেছি, সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণয়ার বলেছিলেন যে জেল না দিয়ে বেল দিতে হবে, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে বেল পাওয়া। পরবর্তীতে কিছুদিন আগেও ওয়াইবি চন্দ্রচূড় বলে একজন বিচারপতি, উনিও ওই মৌলিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের হাইকোর্টগুলিতে প্রায় 91 জামিনের মামলা আটকে আছে, নিম্ন আদালতগুলিতে প্রায় 2 লক্ষ মামলা এভাবে আটকে আছে। এই লোকগুলিকে সম্পূর্ণ জেল হাজতে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ইদানিংকালে যে সমস্ত ঘটনাগুলি দেখলাম, যে ফাদার স্ট্যান স্বামী জেলে জামিন না পেয়ে জেলের ভিতর মারা গেলেন, এই গৌতম নবলাখা, ওই সুজা ভরদ্দার, এইরকম সমাজকর্মী বহুদের কিন্তু এভাবে আছে। অথচ যারা এই সরকারের সমালোচনা করে, ইদানিংকালে এই প্রবণতাটা আরো বেশি বেড়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে সোনু সুদ, দক্ষিণী ভারতের অভিনেতা সোনু সুদ, সারা করোনা কালে সমস্ত ভারতবর্ষের মানুষকে সাহায্য করেছেন। অথচ একমাত্র দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকারের অ্যাম্বাসেডার হওয়ার কারণে তার বাড়িতে বিভিন্ন কোম্পানিতে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। তাপসী পান্নু, আরেক অভিনেত্রী, সেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্য তার বিরুদ্ধেও আয়কর দপ্তরকে লাগিয়ে দেওয়া হয়েছে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই তার বিরুদ্ধে ইউএপিএ দাঁড়া দিয়ে তাকে আটক করা। ইদানিংকালে আমরা যার সাম্প্রতিকতম উদাহরণ সুশান্ত সিং রাজপুতের মামলায়, আত্মহত্যার মামলায় রিয়া চক্রবর্তীর ক্ষেত্রে যেটা ঘটলো, বর্তমানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের ক্ষেত্রেও তাই। এই দুইটা মামলার
একান্তই ভিত্তি কিন্তু খুব দুর্বল, যার জন্য আজকে সেটাকে সফল করার জন্য বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন লোককে টার্গেট করে কিন্তু সেটা করতে হচ্ছে। অথচ আমরা দেখতে পেলাম যে ওই নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর যে নাকি চেয়ারম্যান ওয়াংখেড়ে, তার বিরুদ্ধে তার প্রথম সাক্ষী এই মামলার, উনি কিন্তু 18 লক্ষ টাকা ঘুষ খাওয়ার কথা বলেছেন। এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কেন্দ্রীয় সরকার তার এজেন্সিগুলোকে ব্যবহার করে বিরুদ্ধ মতকে বন্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে। এর বিরুদ্ধে একটা বড় বৃহত্তর আন্দোলন যদি না করা যায়, সাধারণ ভারতবর্ষের মানুষকে যদি আজকে এটা বুঝতে না পারে, আগামী দিনে সাধারণ মানুষের মৌলিক অধিকার বলতে কিছু থাকবে না। নমস্কার। ধন্যবাদ পরিমল বাবু। সুকুমার পান্ডা পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার দিদি, নমস্কার। রাজা তো নেই, এখন রাজরোষে পড়তে হচ্ছে। মানে রাজা না থাকায় আমি রাজা হয়ে গেলাম। আমি যদি আমার কথাটা যদি না বলতে পারি, তাহলে আমি কিসের ভারতের নাগরিক? আমি যদি মনে করি কোনো আদিবাসী বলুন, নিম্নবর্গের বলুন, তাদের দায় দায়িত্ব বাঁচা মরার জন্য যদি আমি সংগ্রাম করি, আমি কিন্তু নিজের জন্য করি না, সবাইকে নিয়ে বাঁচার জন্য সরকারের সহযোগীরা সহমর্মিতার সহব্যথিত হয়ে নিম্ন বর্গের মানুষদের বাঁচানোর চেষ্টা করি। তাতে যদি রাজদ্রোহী বলা হয়, রাজস্ব পড়েই, এটা তো একদম অনিন্দনীয়। আমার কাছে কথা হচ্ছে, বর্তমান ভারতবর্ষের মধ্যে আমরা যারা নাগরিক আছি, আমরা কি সবাই সবাইকে নিয়ে সমভাগে চলতে পারি? সর্বোপরি আমাদের রাষ্ট্রপতি আছেন, সর্বোপরি সুপ্রিম কোর্ট আছে। একজন মানুষকে যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে বন্দী করে রাখা হয়, যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে রাষ্ট্রের ক্ষমতা আছে, রাষ্ট্রপতির ক্ষমতা আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তাকে সুচিকিৎসার জন্য তার পরিবার হাতে তুলে দেওয়া কিংবা রাষ্ট্রপতির তত্ত্বাবধানে চিকিৎসা করা, অথবা তাকে একবারে মানে এইভাবে নিঃশ্বাসভাবে একটা অন্ধকূপে মারার মতন করে পরিকল্পনা করা উচিত নেই, যেটা স্বামী স্থানকে প্রয়োজন। আজকের গৌতম বাবুর কোনো অপরাধ নেই। আমরা প্রতিটা মানুষ সত্যি কথা বলতে গেলে যদি রাজনীতি পড়ি, তাতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু যে মানুষটা আজকের প্রতীকী হিসাবে গরিবের পাশে আদিবাসী নিম্ন বর্গের সঙ্গে কথা বলতে গিয়ে তাকে যদি আজকে এইভাবে দমন করা হয়, এটা লজ্জাজনক ব্যাপার। আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করব, মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করব, সমস্ত রাষ্ট্র নায়কের কাছে আবেদন করব, আপনারা বিচার করে দেখুন, প্রকৃতি যদি ভারতবর্ষের বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেন, সাধারণ মানুষকে যদি না বলতে পারেন, এগুলো খুব লজ্জাজনক। কষ্ট হচ্ছে আমাদের টিভি চ্যানেলে দেখে, ভদ্রলোক আজকে গৌতম বাবুকে কষ্ট হচ্ছে। ধন্যবাদ সুকুমার বাবু, ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন স্বপন দাস, নমস্কার, বলুন। নমস্কার। বলছি যে বিজেপি থেকে তো মানে সত্যি কথাটা বলাই যাবে না। সত্যি কথা সরকার যেটা করছে, ওদের তোর গেলে ওদের গেলে দশ কথা, আর ওরা যেটা বলবে তার বিরুদ্ধে কেউ সত্যি কথা বলতে গেলেই তাকে দেশদ্রোহী বলছে, গলি মারু সালে কো, দেশকে গদ্দার কো। মানে সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে দেশকে গদ্দার হয়ে গেল। আমাদের এই প্রধানমন্ত্রী মানে আমার তো বয়স আজকে 64 বছর, যতগুলো প্রধানমন্ত্রী দেখলাম, মানে এইরকম নক্ষত্রজনক একটা সরকার আমরা ভারতবাসী আর দেখে নাই, আর এরকম দেখতে কেউ আশাও করে না। হ্যাঁ, আর কি বলবো, মানে ধন্যবাদ আর বলা। ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন নিমাই বিশ্বাস, নমস্কার। শুভ সন্ধ্যা। আমি নিমাই বিশ্বাস দমদম থেকে বলছি। দেখো, হিটলার এর চাইতেও বড় অত্যাচারী ছিল। সে যখন টেকেনি মোদি বা অমিত শাহ
কেউই টিকবে না, খালি সময়ের অপেক্ষা। আর একটা জিনিস, পুরনো জিনিস তুমি খেয়াল করে দেখো, আমার সঠিক মনে নেই, তবু আমি বলছি যে শ্যামাপ্রসাদকে মানে নেহেরু মেরেছিল কিভাবে এবং কত বছর আগে কাশ্মীরে নিয়ে গিয়ে কাশ্মীরে সেই জগা খিচুড়ি আইনের আওতায় এনে ওকেও মেরেছিল, ওকেও ডাক্তার ট্রিটমেন্ট পর্যন্ত দেয়নি। সেই ভারতবর্ষে আজ এত বছর বাদে একই প্রক্রিয়া চলছে। এই ভারতবর্ষে কি হবে আমাদের এখন ভেবে দেখা দরকার, যে এই যে আমরা যে সিস্টেমে চলছি, তাহলে এইরকম যুগ যুগ ধরে মানে শত শত বছর ধরে একই জিনিস চলে আসবে। কবে সেই নেহেরু করেছে, আজও তার পুনরাবৃত্তি হচ্ছে। কাজেই আমাদের প্রত্যেকটা নাগরিককে অত্যন্ত সচেতন হতে হবে এবং যেমন ক্যালকাটা টিভি এগিয়ে এসছে, প্রত্যেকটা টিভি চ্যানেলকে সচেতন হয়ে সবাইকে আসতে হবে, সবার বিরোধিতা করতে হবে, তবে যদি এই বদমাশের দল যায়, নতুবা সম্ভব নয়। কাজেই মানে জনগণকে সচেতন হতেই হবে। আজ এই যে অধঃপতনের মূল কারণ হচ্ছে গিয়ে রাজনীতির থেকে ভদ্রলোকরা সরে গেছে। এটা ডেলিভারেটলি তাদের সরানো হয়েছে, কোনো জায়গা তাদের দেওয়া হচ্ছে না। কাজেই প্রত্যেকটা নাগরিক মানে প্রত্যেকটা দলের বলা উচিত, তোমরা যখন কোনো অনুষ্ঠান করবে 25% তোমরা বাধ্য থাকবে যে জেনারেল পাবলিক, শিক্ষিত পাবলিক, যারা সমাজসেবী আছে, যারা সমাজ নিয়ে চিন্তা করে, তাদের তোমাদের রাখতে হবে মানে কোনো সভা সমিতিতে, তবে আবার তারা জায়গা পাবে ফিরে। নালে এখন তো একদল মাস্টারম্যান আর কিছু মুসলিমেও লোক করছে, এরা নেহেরুও যা করেছে মোদিও তাই করছে। আর কতদিন এই পাবলিক ভুগবে? কাজেই এর পরিবর্তন না করলে কিছু হবে না। তবে আমি কিছু শেষ করার আগে আবার বলছি, সমস্ত টিভি চ্যানেলকে অনুরোধ করছি, আপনারা ক্যালকাটা টিভি যেমন এগিয়ে এসছে, তারা যেমন তাদের দায়িত্ব সচেতনার সঙ্গে পূর্ণ করছে, প্রত্যেকটা চ্যানেল আপনারাও এগিয়ে আসুন, নতুবা কিন্তু মানে এই ভারতবর্ষকে বাঁচানো যাবে না। কেন একটা চ্যানেল অন্যায়কে নিয়ে প্রতিবাদ করছে। ধন্যবাদ নিমাই বাবু। পরের দর্শক রয়েছেন পুষ্পেন গোস্বামী, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। মালকে আমি বলি, আমার 76 বছর বয়স। এই যে যেসবগুলো দেখছি, এটা আমরা অনেকদিন ধরে দেখছি। তোমাদের চ্যানেলটা সত্যিই প্রশংসনীয় চ্যানেল, আমরা অত্যন্ত ভালোবাসি। কিন্তু যে ধরনের কার্যকলাপ হচ্ছে, এইসব কার্যকলাপ দীর্ঘদিন চলতে পারে না। কারণ আমরা তো বহুত দিন ধরে দেখছি, মোটামুটি 50 সালে আমাদের জ্ঞান হয়েছে, তখন থেকে এত জঘন্য পরিবেশ বা পরিস্থিতি বা সরকারের নিম্নতম কার্যকলাপ আমরা দেখিনি। কিন্তু যেগুলো হচ্ছে, এর জন্য জনসাধারণকে এক হতে হবে। পার্টি এ পার্টি ও পার্টি সে পার্টি করলে হবে না, সকলকে এক হতে হবে, হয়ে লড়তে হবে। কারণ এদের মতো জানোয়ার বা এদের মধ্যে সমাজবিরোধী লোক বা এদের মধ্যে ক্রিমিনাল লোক দেখা যায় না। সামান্য একটা বাচ্চা ছেলেকে পর্যন্ত এরা ছাড়ছে না। অতএব দরকার সমস্ত মানুষকে এক হতে হবে, তা নাহলে এর প্রতিবাদ করে বা না করে কোনো লাভ হবে না। এক একজন এক একটা পার্টি করবে, এক একটা কথা বলবে, তাদের কিচ্ছু হবে না। সকলকে এক হতে হয়ে লড়তে হবে, তবেই এর একটা প্রতিদান হবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে আপনার কথায়, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন নিখিল রায়, নমস্কার, বলুন। আমরা স্ট্যানকে দেখেছিলাম, স্ট্যান স্বামীকে কিভাবে তাকে মৃত্যুবরণ করতে হলো। সামান্য তিনি হাত দিয়ে খেতে পারতেন না, একটা স্ট্র পর্যন্ত সে আদালতে বিচার চেয়েছিল, তাকেও দেওয়া হয়নি। কিন্তু তাকে যেদিন জামিন দেওয়া হলো, সেদিন সে সব জামিনের ঊর্ধ্বে চলে গেল। আজকে গৌতম বাবুকেও সেইভাবে করছে। রাজরোষটা আমাদের এখানে কলম ধরলে, যেমন আপনাদের কলকাতা চ্যানেল কলম ধরেছিলেন, আপনাদের ওপরও রাজরোষ পড়েছিল। আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে অন্য বিরোধী দলের নেতারা যেতে চায়, তারাও রাজরোষে পড়ছে, তাদের মারধর করা হচ্ছে। আমরা এটাও দেখতে পাচ্ছি, যেখানে বিজেপির লোকেরা ধর্ষণ মামলায় জড়িত, তাদের জামিন হয়ে যাচ্ছে। কৃষক আন্দোলন রাজরোষে পড়েছে, তাদের গাড়ি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। মৃত্যুকালে এই সমস্ত ঘটনা বিজেপি সরকার করবে, মোদী নীরব হয়ে থাকবে, উনি অন্ধ হয়ে আছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। এ সরকার যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। আর এদের কোনো মানবিকতা নাই। সমস্ত মানবাধিকার বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, এমনকি দেশের আদালতও প্রায় ওরা
হস্তগত করে রেখেছে। দু একটা ক্ষেত্রে আদালত দেখছি আজকাল যে ওদের বিপক্ষে কথা বলছে, যেটা ন্যায় সেই পথে চলছে। তো এইভাবে তো দেশ চলতে পারে না, ওরা যেভাবে চাইছে এটা চলতে পারে না। আমরা এমার্জেন্সিতে ওদের দেখেছিলাম, ইন্দিরা গান্ধী অনেক লোককেই জেলে ভরেছিলেন, পরবর্তীকালে তিনিও জেল খেটেছেন। এবার মোদিজি সেই পালা এসেছে, অতএব পালা বদলের পালা শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। নমস্কার। ধন্যবাদ। পরের দর্শক অলোক বন্দ্যোপাধ্যায়, নমস্কার, বলুন। নমস্কার, বেলগড়িয়া থেকে অলোক বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। প্রথমেই আপনাদের প্রত্যেককে আমার শুভ বিজয়ের প্রণাম, ভালোবাসা এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। শুভ বিজয় আমার আপনাকে। একমাত্র সত্যি কথা বলতে কি দিদি, এই সন্ধ্যেবেলায় আপনাদের চ্যানেলটা একটু বসে দেখা যায়, তাছাড়া আর খেলার চ্যানেল দেখি, আর বাদ বাকি দু একটা চ্যানেল দেখা যায় না। কেন আমাদের কলকাতায় একটা নতুন চ্যানেলের উদ্ভব হয়েছে, জন্ম হয়েছে, যার কাজ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত মোদির তোষণ করা, বিজেপির দালালি করা। আমি বাংলার মানুষকে বলবো সেই চ্যানেলটা আপনারা বয়কট করে কলকাতার টিভিটা দেখুন, যেটা দেখলে বাংলার মানুষের উপকার হবে, সারা ভারতবর্ষের মানুষের উপকার হবে। আর একটা কথা বলি, এই আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হচ্ছে না, চাওলা প্রধানমন্ত্রী, আরে চাওলারাও ভদ্রলোক হয়। এই যে কোন দেশের ভদ্রলোক আমি জানি না, এরা বাংলাকে তো শেষ করে ছাড়ছে, আর বাংলায় তো সবসময় বিশ্বাসঘাতক বেইমান বাঙালিরা থাকে, সেই আমাদের স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত আছে। এই বেইমান বাঙালিদের সরাবার জন্য আপনারা, আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা আমাদের বাংলার ঘরের মেয়ে হাত ধরুন, ডানারটা ধরে দিদিকে আগামী 2024 সালে লালকেল্লার ময়দানে 15ই আগস্ট দিদিকে জাতীয় পতাকা তোলবার সুযোগ করে দিন। এটাই আমার বাংলার মানুষের কাছে অনুরোধ থাকবে। নমস্কার দিদি। ধন্যবাদ। অর্থাৎ রাজরোষের শিকার আমরা স্ট্যান স্বামীকে হতে দেখেছি, এবার কি সেই পথেই গৌতম নবলাখা আসতে চলেছেন, যেখানে তার চিকিৎসা প্রয়োজন, তিনি অসুস্থ, আবেদন করা হচ্ছে জামিনের। জামিন তো নাকচ হচ্ছেই, অসুস্থতার কথা শোনার পরও, জানার পরও তার চিকিৎসার দায় নেওয়া হচ্ছে না, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্ধকূপে। অর্থাৎ তিলে তিলে মেরে ফেলার একটা চক্রান্ত, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আপনি কি মনে করেন? বিরতির পর ফিরে এসে আবারও শুনছি আপনার কথা, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন তরুণ রায়, নমস্কার, বলুন। আমি হাওড়া জেলার জয়পুর থানার আমরাগুড়ি থেকে বলছি। বলুন। তরুণ রায় ওরফে পিন্টু। আজকে যে টপিকটা দেখছি, এই টপিকের উপর আমার বিশেষ কিছু বক্তব্য নেই। আমি শুধু বলতে চাইছি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যে এই টপিকটার উপরে বিরোধী দলনেতা যে আছেন আমাদের পশ্চিমবঙ্গে, ওনাকে এবং সর্বভারতীয় মানে সভাপতি কি দিলীপ ঘোষ ফিলিপ ঘোষ কাকে কি করেছে, ওনাদেরকে এই প্রশ্নটা একটু রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। মানে কি প্রশ্ন রাখবো? মানে এই আজকের টপিকটার উপরে, এই যে মানে কেন্দ্রীয় সরকারের যে মানে যে এটা দিয়েছে, যে একদম মানে কিছু নিয়মকানুন বাদ দিয়ে মানে ওনাকে অ্যারেস্ট করে অন্ধ কারাগারে ঢুকিয়ে দিচ্ছে, মানে ওনাদের বক্তব্যটা কি, মানে এই প্রশ্নটা রাখবেন যে ওনারা কি বলতে চাইছেন। মানে আপনার কাছে ম্যাটার করে ওনারা কি ভাবছেন বা ওনাদের বক্তব্যটা আপনি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের অবশ্য ওনাদের ক্যালকাটা টিভিকে অ্যালার্জি, হ্যাঁ হয়তো বলে দেবে সব চ্যানেল আমাদের পছন্দ নয়, ওগুলো উত্তর দেবো না। আচ্ছা বেশ, আপনি আপনার একটা আশার কথা বললেন, আপনার মনে হয়েছে যে তাদের বক্তব্য কি এই বিষয়ে সেটা আপনি জানতে চান। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন গোপাল ঘোষ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনার এই আজকের সাবজেক্টটা বহু পুরনো কথা স্মৃতিটাও মানে করে দিলেন, মনে করিয়ে দিলেন। 72 সাল থেকে আমার যতদূর আমার সেন্সাসে গেছিল, এই রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাজরোষ এই তালিকা যদি দিতে যাই না, আপনার যেরকম 5খানা প্রোগ্রাম লাগবে। তা আমরা নিজের চোখে দেখেছি বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট গুলোকে, এই আজিজুল হক 700 ছেলেকে মেরে দিচ্ছে এখানে। আর এখন এই কিছুদিন আগেও দেখা হয়েছিল, মানে বছর 5 আগে, স্ত্রীতে যে স্ত্রীটা করে না টোকা মারলে ঢাকের মতন শব্দ হয়, বলে দিয়েছিলাম এতগুলো মানুষকে ফোন করে দিয়ে আজকে আপনি সিপিএম এর চেয়ারে বসে রয়েছেন। তারপরে এলাম আরেকটা গিয়ে আসুন এমার্জেন্সি, সাংবাদিক বরুণ সেনগুপ্ত থেকে শুরু করে সারা ভারতবর্ষের তাবর তাবর সাংবাদিকদের জেলে পড়ে দিল। আর সর্বশেষ বলে দিই, ভরভরা রাও
আমাদের কিষানজি, এদেরকে কে মারলো? এই মমতা কিষানজিকে মেরেছে। দিল্লিতে প্রথমেই বলেছিল যে ওকে মারতে না করেছিলাম। রাজরোষ চলছে, চলবে। প্রতিবাদ যে করবে তাকে রাজরোষে, রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়তেই হবে। আপনারা যদি মনে করি যে মমতা ভালো, মোদি ভালো, মমতা খারাপ, আবার মমতা ভালো, মোদি খারাপ, এগুলো আমাদের ভুল ধারণা। কারণ আমাদের দেশে গরিব অশিক্ষিত চাষ হয়। যতদিন দেশে গরিব অশিক্ষিত বোকা মানুষ থাকবে ততদিন এরা রাজ করে খাবে, কেউ ধর্মের নামে, কেউ এর নামে, কেউ ওর নামে। আরশোলা যখন, জানেন তো, ছাড় পোকা যখন আরশোলা হয় তখন ও ধরাকে সরা মনে করে। আজকে ভাবুন তো, এই যে কি শেখ 34,000 টাকা দামে জুতো ব্যবহার করে শান্তিনিকেতন বাড়িটা করেছে। হ্যাঁ, তো কাজী এ নিয়ে আমাদের এইভাবেই চলবে, চলছে। যদি কোনোদিন রাষ্ট্র শিক্ষিত হয় সেদিন হবে এর জোরদার প্রতিবাদ। হ্যাঁ, এখনো লোকে শনিবার মঙ্গলবার উপোস আড্ডা কিছু করে, অথচ বিজ্ঞানের যুগে যেখানে মহিলারা চলে যাচ্ছে চাঁদে, সেখানে দাঁড়িয়েও আমার বাড়িতে সন্তোষী মায়ের পুজো হচ্ছে। হ্যাঁ, অথচ কেউ তার কন্ট্যাক্ট নম্বর দিতে পারবে না। এই সপ্তাহে একদিন উপোস থাকা ভালো শরীরের পক্ষে, বিজ্ঞানও বলছে। এই যে নিমন্ত্রণ করে নিয়ে চলে এলো, এটাও তো রাষ্ট্রীয় সন্ত্রাস। করোনাকে নিমন্ত্রণ করে কার্ড দিয়ে নিয়ে এলো পুজোর সময়। কেন? পুজোতে মা দুর্গার ফোন নাম্বার আছে কারোর কাছে, অথচ তাকে ধুনুচি ফুনুচি নিয়ে নাচাছে। ধন্যবাদ। এই সন্ত্রাস চলছে, চালাবে। এটাই রাষ্ট্রের ক্যারেক্টার, আমার নয়। এটা বহু দার্শনিক বলে গেছে, বহুদিন আগে বলে গেছে। হ্যাঁ, এটা চলছে, চলবে যতদিন না মানুষ শিক্ষিত হচ্ছে, এরকম চলবে। ধন্যবাদ। ঠিকই, আপনার মতো একজন শিক্ষিত মানুষের মুখ থেকে আরো একবার এই দর্শনের কথা শুনে আমরাও শিক্ষিত হলাম। ধন্যবাদ। পরের দর্শক কে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন উনি আপনারই দর্শনের কথা শুনে হয়তো। যাই হোক, সকল রকম মতামতই আমরা মনে করি যে শোনা উচিত, কারণ এটাই গণতন্ত্র, যেখানে শুধুমাত্র রাজার কথা শুনবে তা কিন্তু নয়, বিরোধী স্বরকেও দমন করা চলবে না। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রত্যেক দর্শকের মতামতকেই স্বাগত জানাই, তাদের বক্তব্য শুনি, কারণ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার কথা শোনা। যেটা আপনার মত সেটাই আপনি আমাদেরকে জানাতে পারেন। পরের দর্শক শাহিদুল শেখ, নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম, আপনাকেও নমস্কার। বলুন। সর্বপ্রথমে জানাই আপনাকে এই যে আপনাদের যে চ্যানেলটা আবার সুস্থ জায়গায় ফিরে এসছে, আমাদের মতো এই সমস্ত দর্শকরা যে আবার এই জায়গায় বলার সুযোগ পাচ্ছে, এর জন্য এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। আজকের আপনাদের যে টপিকটা রাজরোষ, এই রাজরোষে আমাদের জানি না ভারতবর্ষে যত রাজনৈতিক নেতা নেত্রী আছে তার মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজরোষের মধ্যে শিকার হয়েছিল সেগুলো বললে হয়তো আপনাদের এই চ্যানেলে যতটা সময় দেওয়া আছে এই সময়ও তো বলে শেষ করা যাবে না, তাই কিছুটা বলবো। রাজরোষের মধ্যে আমাদের দিদি যেভাবে পড়েছিল 1983 সাল থেকে, দিদি সিপিএম এর আমলে যেভাবে আক্রমণ হয়েছিল, শুধু সত্যের জন্য দাবি করতে গিয়েছিল, তাতে দিদি যেভাবে শিকার হয়েছিল সেগুলো অনেকেরই মনে আছে। এখন আমাদের দিদি কিন্তু শাসক মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের রাজ্যকে পরিচালনা করছে। যারা রোষ দিদির উপরে আক্রমণ করেছিল তারা আজকের কিন্তু প্রকাশ্যে সাদা চুল, সেই চুল নিয়ে কিন্তু বুক ফুলিয়ে ঘুরছে। দিদি কিন্তু তাদের উপরে রাজরোষ কিন্তু দেখায়নি। এই জন্যই তো আমরা আমাদের দিদিকে আমরা ধন্যবাদ জানাই, দিদিকে আমরা সালাম জানাই, স্যালুট করি। রাজরোষ আমাদের দিদি যেভাবে এই ভারতবর্ষের বুকে যেভাবে রাজরোষিত হয়েছে, অন্য কোন নেতা বা আরো অন্য কোন যে সমস্ত নেত্রীরা আছে। শাহিদুল সাহেব, আপনি আপনার মতামত দিলেন, আমি শুনলাম ঠিকই, কিন্তু আজকের বিষয় কিন্তু এটা নয়। আমরা কথা বলছি গৌতম নভলাখাকে নিয়ে, কারণ স্ট্যান স্বামীর পরিণতি আমরা দেখেছি, তাই গৌতম নভলাখাকে নিয়ে এই আশঙ্কা প্রকাশ করছি আজকের বিষয় নিয়ে। আপনার আগের কোনো অশিক্ষিত দর্শক কিছু বলল, তার মতের বিরুদ্ধে আমরা কথা বলছি না ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে বিষয়টাও আমরা ঘুরিয়ে দেব। বলছি রাজরোষে যারা মানে শিকার হয়েছে, আক্রমণ তো হয়েছে, হ্যাঁ রাজরোষ, এটাই বলতে চাইছি। ধন্যবাদ, ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন শিশির মণ্ডল, নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম। বলুন। মোদির ফ্যাসিস্ট সরকার
হিটলারের মতো সমস্ত সমালোচকদের দেশদ্রোহী বলে দেখে দিচ্ছে। সুতরাং গৌতম নলকার যে অবস্থা হবে সে আর কি ভাবার আছে। আমি বলি গৌরী লঙ্কেশকে এবং ক্যান স্বামীকে অলরেডি ওরা খুন করেছে। সুধা ভরদ্বাজ, সারা ভাস্কর, ভারবার রাওকে জেলে পুরেছিল, তার মধ্যে রিসেন্টলি ভারবার রাও অনেক কষ্টে ছাড়া পেয়েছেন। এবং গৌতম নলখা ইউপিএ ব্যাপারে এই সরকারের সমালোচনা করার জন্য অনেকে জেলে পুরেছে এবং তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার কথা, আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, তারা কি এদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে চোখ বন্ধ করেই থাকবে? অথচ পশ্চিমবঙ্গে ইলেকশন ভায়োলেন্সের ব্যাপারে মোদির দালালি করার জন্য ওরা মাঠে নেমে পড়েছিল। সর্বশেষ বলি যে অর্ণব গোস্বামী মানবাধিকার লঙ্ঘনের জন্য কোর্টে এসে জামিন পেয়ে গেল, অথচ আমাদের মহামান্য কোর্টের কি এদের ব্যাপারে কিছুই করার প্রয়োজন নেই? চোখ বন্ধ করেই থাকবেন? ধন্যবাদ। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবার আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন সীমন্ত কুণ্ডু। নমস্কার, বলুন। টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলতে হবে। সর্বপ্রথমে কলকাতা টিভিকে আমার তরফ থেকে বিশেষ করে আপনাকে শুভ বিজয় উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। শুভ বিজয় আপনাকেও, বলুন। আচ্ছা, বলছি আজকের বিষয়বস্তু সম্বন্ধে আমার সবথেকে বড় জিনিস না, সবথেকে বড় জিনিস আমি কলকাতা টিভি এই প্রথম দর্শক হিসাবে আপনার কাছে মনোনীত হলাম, এটাই আমার কাছে বিশেষ পাওনা। এবং আগামী দিন থেকে আমি অবশ্যই নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আমি আপনার সঙ্গে অবগত থাকবো। আমি এই বিষয়ে সাবজেক্টের ব্যাপারে আমি বিশেষ করে আজকের ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাই না। আমি আগামী দিনে আপনার সব দর্শক হিসাবে অবশ্যই কলকাতা টিভিকে অবশ্যই আমার তরফ থেকে খুব ভালো লেগেছে এবং প্রত্যেক দিন আমি কলকাতা টিভি ছাড়া আমি কোনো চ্যানেল চট করে দেখি না। কিন্তু ব্যাপারটা যে সমস্ত বিশেষ করে এই ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকার যে নীতি অবলম্বন করে চলেছে, দেখুন লাগাতার যে মূল্য বৃদ্ধি এবং বিশেষ করে ডিজেল পেট্রোলের যেভাবে এই মোদী সরকার চলেছে আচ্ছা দিন আড়ায়, এই আচ্ছা দিন আড়ায় আগামী দিনে এর অবশ্যই তার বদলা মানুষের কাছে পেতে হবে। অবশ্যই নেব। ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। নতুন দর্শক আপনি, ফোন করতে থাকবেন। তবে বিষয় জেনে আমরা প্রত্যেকদিনই বলি যে নতুন দর্শকদের আহ্বান জানাচ্ছি আমরা, বিষয় জেনে নিয়ে ফোন করবেন, কথা বলবেন। ধন্যবাদ ফোন করার জন্য। পরের দর্শক শ্যামাপদ সিদ্ধান্ত। নমস্কার। নমস্কার কলকাতা টিভির কর্তৃপক্ষকে, বলুন। আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনিও নতুন দর্শক আমি জানাই, তার সঙ্গে আমি জানাই কলকাতা টিভির দর্শকদের নমস্কার। আজকে যে টপিকটি আপনারা বেছেছেন রাজরোষ, খুব একটি সুন্দর টপিক। তবে আমি আপনার দর্শকদের এটাই খুব সনির্বন্ধভাবে রিকোয়েস্ট করব যে আমাদের বিচার ব্যবস্থার উপরে যেন ভরসা রাখা হয়। আমাদের বিচার ব্যবস্থা কাউকে ছেড়ে কথা বলে না, সে রাজা প্রজা বিচার করে না, সে চেষ্টা করে সেই বিচার ব্যবস্থা সবাই যাতে প্রপার বিচার পায়। আজ পর্যন্ত যেখানেই রাজরোষে জবরদস্তি করে কোনো লোকদের আটক করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুবিচার পেয়েছেন এবং সুবিচার পাবেন। পরিশেষে বলি শেষ হিসাবে যে রাজরোষ যতদিন দেশে আমরা এই পলিটিশিয়ানদের রাজা মনে করব, যুবরাজ মনে করব, ততদিন পর্যন্ত আমাদের রাজরোষের শিকার হতেই হবে। রাজরোষ আমাদের যাবে না যতদিন পর্যন্ত এই পলিটিশিয়ানদের আমরা রাজা মহারাজা দেবতা মানে এইসব ভাববো, তাদেরকে দেবী দেবতা হিসেবে পুজো করবো, ততদিন পর্যন্ত এই মানুষ এই পলিটিশিয়ান থেকে কোনোদিন সুবিচার পাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক কমলা চ্যাটার্জি। নমস্কার, বলুন। নমস্কার, আপনি শুভ বিজয় নেবেন, শুভেচ্ছা নেবেন। শুভেচ্ছা আপনাকেও। আচ্ছা, আমি বলছি নরেন্দ্র মোদী কি কাউকেই কথা বলতে দেবেন না? যেই কথা বলবে তাকেই কি জেলে ভরে দেওয়া হবে? তাহলে ওকে তো ইমিডিয়েটলি গদি থেকে নামানো উচিত, 24 সালে অপেক্ষা করা উচিত নয়।
আমরা তো মানে বাজার দোকান বলুন, পেট্রোলের ডিজেল সব আমরা মানে হয়ে যাচ্ছে। আর সব দিক থেকে ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, মানে আমরা সব খোঁড়া মানুষ, আমরা যেতে পারি না, আমরা টাকা পাই না, এই তো অবস্থা চলছে দেশে। ওনাকে তো ইমিডিয়েটলি গদি থেকে নামিয়ে দেওয়া উচিত, ইমিডিয়েটলি গদি থেকে নামিয়ে দেওয়া উচিত। 24 সালেরও অপেক্ষা করা উচিত নয়। শান্তির দেশটাকে একেবারে অশান্তি করে ছেড়ে দিল। আজকে দিন এই কি আজকে দিনের নমুনা? যে কথা বলছে তাকেই জেলে ভরে দেওয়া হচ্ছে। ওনার বিরুদ্ধে কথা কেউ বলতে পারবে? উনি ভুল কাজ করলে কেউ বলতে পারবে না? এতটা দম্ভ, এতটার অহংকার, এত অহংকার তাদের। ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। পরের দর্শক তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়, নমস্কার। নমস্কার ম্যাডাম, সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে এবং টিভির পর্দার অপর দিকে উপস্থিত সমস্ত দর্শককে আমি মানে শারদীয়া শুভেচ্ছা এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই। আর রাজরোষ আজকের যে আপনাদের টপিকটা, এটা খুব সত্য কথা। চিরাচরিত প্রথা ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে, জরুরি অবস্থাও তার বাইরে যায়নি। আমাদের বাংলায় ক্ষমতাসীন 34 বছরের বামফ্রন্টের অপশাসন তারও মধ্যে থেকে বাদ যায়নি। বরঞ্চ আমরা বলতে পারি এখনো আমরা পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা দেখছি সেখানে তবু বিরোধীদের কথা বলার কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, তবে সব ক্ষেত্রে নয়। কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রমী ঘটনা লোকালিটিতে লক্ষ্য করা যায়। কিন্তু রাজরোষটা এটা থাকবে যতক্ষণ আমাদের ভোটে নির্বাচিত রাজনৈতিক দলকে আমরা রাজা বলে মনে করব। কারণ এই রাজনৈতিক দল আমাদের ভোটেই ক্ষমতায় আসে, আবার আমাদেরই কন্ট্রোল করে। তা এদের অবসানের একমাত্র রাস্তা হচ্ছে যে এখন যদি বন্দুকের নল ঠিক মতন ভাবে মানে ব্যবহার করা যায়, এদেরকে আমরা যেমন ক্ষমতা এনেছি আমরাই ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবো, সেই রকম ক্ষমতা যেদিন ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ পাবে তবেই এই দলগুলোকে শেষ করা যাবে। আর কি বলবো, এইটুকুই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক সন্দীপ বসু মল্লিক, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, প্রথমেই আপনাকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। আজকের বিষয় হচ্ছে যেটা রাজরোষ। তো এখানে এর আগে একজন দর্শক বলছিলেন যে আমাদের রাজা হিসেবে ভাবা উচিত নয়। তো আমিও সেটাকে বলতে চাইছি যেটা যে রাজরোষ মানে তো রাজা কে এখানে? এটা তো রাজা রোষ নয়, এটা তো হচ্ছে বদলা নেবার ব্যাপার একটা। আমি যে আপনাকে এই কথাগুলো বলছি আমি জানি না এরপরে হয়তো আমার ওপরে কোনো রোষ চলে আসবে। আজকে কলকাতা টিভির মতো একটা চ্যানেলকে যেভাবে এরা জব্দ করার চেষ্টা করেছে, এবং সবাই তো সুচন্দ্রিমা ম্যাডাম নয় যে এইভাবে ওপেন সমস্ত কথা বলবে এবং সেইগুলোকে আমরা যখন শুনি কিন্তু তাকে টাইট দেওয়ার জন্য অন্যরকম ব্যবস্থা, আইনি ব্যবস্থা অনেক কিছু করার চেষ্টা করে। সুতরাং আজকে আমরা যে কোনো কথাই বলবো কেন, প্রতিবাদ করতে গেলে ভয় লাগে। এই যে আপনাকে এত কথা বলছি, আমি জানি না এরপরে আমার কোনোভাবে সন্দীপ বসু মল্লিকের খোঁজ খবর করে আমার ওপর আক্রমণ হবে কিনা, বা আমার ওপর আপনাদের ওপর যদি এই ধরনের অত্যাচার হতে পারে তাহলে আমরা তো খুব সামান্য মানুষ, আমাদের ওপর তো যে কোনো সময় হোক। কিন্তু তবুও চুপ থাকতে পারলাম না। আপনার প্রোগ্রাম আমি দেখি, খুবই ভালো লাগে, কিন্তু মানে বলতে ভয় লাগে, প্রতিবাদ করতে ভয় লাগে। আমরা প্রতিবাদের ভাষা ভুলে গেছি। আজকে যে কোনো ব্যাপারে কিছু কথা বললেই আমাদের হয় পাকিস্তানে চলে যেতে হবে, না হলে আমাদের সাম্প্রদায়িক বলা হবে, না হলে আমাদের বলা হবে যে আমি দেশদ্রোহী। তো কথা বলবো কার এগেইনস্টে কথা বলবো? আজকে আমাদের এখানকারই একটি দল, তারা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কি বলে উত্তরবঙ্গে যখন যাচ্ছেন তখন বলছেন উনি ছুটি কাটাতে যাচ্ছেন, আর তাদের যখন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কাশ্মীরে যাচ্ছেন, তাহলে কি আমরা বলতে পারি না যে উনি ছুটি কাটাতে যাচ্ছেন? ওখানে তো উনিও তাহলে ছুটি কাটাতে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী যদি ছুটি কাটাতে যেতে পারেন তাহলে উনিও ছুটি কাটাতে গেছেন। কিন্তু এই কথা বলার মতো সাহস আমার নেই, কারণ যে কোনো সময় আমার ওপর আক্রমণ হতে পারে। সেই জন্য বেশি কথা আপনাকে বলতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য।
আপনার যে প্রোগ্রাম আমরা দেখি সেগুলো এবং আপনি যে সাহসিকতার পরিচয় দেন তার জন্য আপনাকে ধন্যবাদ। কলকাতা টিভিকে ধন্যবাদ। অনেক আমরা ধন্যবাদ। আপনাদের সঙ্গে আছি, সব সময় আছি। আপনারা এইভাবে এগিয়ে চলুন, আমরা তবু একটু মনের সাহস পাই। ধন্যবাদ, ফোন করতে থাকবেন। আমরাও চাই এইভাবে এগিয়ে আসুক, নতুন দর্শকরা তাদের মতামত জানাক আমাদেরকে। আপনার কথা তাদেরই অনুষ্ঠান যারা গণতন্ত্র প্রিয় মানুষ, সুচিন্তিত মতামত রাখতে পছন্দ করেন আর 5টা লোকের সামনে, এবং সে কারণেই জনগণের বলার জায়গা হচ্ছে আপনার কথা, কলকাতা টিভির এই অনুষ্ঠান। পরের দর্শক সঞ্জীব দেব, নমস্কার। নমস্কার। খুব দ্রুত বলুন, অল্প সময়। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে আজকে যে আপনারা যে প্রোগ্রাম করছেন যে ওদের সম্বন্ধে, কিন্তু যখন মহারাষ্ট্রের পালগড়ে যখন সাধুকে দিনে পিটিয়ে মারা হলো, ওদের তো কেউ কোনো বক্তব্য রাখেনি। কাদের সম্পর্কে আরেকবার বলুন? ওই যে আজকে যাদের সম্বন্ধে বলা হচ্ছে, গৌতম নালাক্কা, ওদেরকে যা বলা হচ্ছে ওরা সব ভালো মানুষ, ওদেরকে খালি সরকার রাজদ্রোহী আক্রান্ত করছে। কিন্তু মহারাষ্ট্রের পালগড়ে যখন দুজন সাধুকে দিনে পিটিয়ে মারিয়ে হত্যা হলো, ওরা তো কোনো মুখ খুলেনি কোনোদিন। আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্যটা হলো ওই যে আজকে যে প্রোগ্রাম চলছে রাজরুশ, যেটা ওদের তো দায়িত্ব দুদিকে থাকা উচিত। সরকারের সমালোচনা করে ওদের অধিকার আছে, কিন্তু মহারাষ্ট্রের ওদেরটা কাদের বলছেন? হ্যাঁ, ওদের কাদের বলছেন? ওদের বলছে ওই যে গৌতম নালাক্কা, এরপর ওই যে কমিউনিস্ট সমর্থনকারী যে লোকজন, যাদের নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে আর কি। আমার কথা হলো ওরা যখন মহারাষ্ট্রের পালগড়ে সন্ন্যাসীকে দিনে পিটিয়ে মারা হলো, ওদের তো কোনো বক্তব্য ছিল না। ওদের কি একতরফাই রাজরুশের বিরুদ্ধে বক্তব্য থাকে নাকি? আমি এখনো পরিষ্কার হতে পারলাম না। যাই হোক, একদম শেষ সময় আপনি ফোন করেছেন, ওদের করে আমি বুঝতে পারলাম না আপনি কাদের বোঝানোর চেষ্টা করলেন। যাই হোক, আমরা তো বিশ্বাসী, ওদের তাদের এইভাবে আমরা কথা বলা জানি না। যাই হোক, আর একদম সময় নেই, আপনার কথা শেষ করতে হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা টিভির সকল দর্শককে, উৎসবের আবহ আমাদের মধ্যে তো চলতেই থাকবে, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ চলেই। উৎসব আসবে, আনন্দ আসবে, পুজো আসবে, তবে চতুর্থ স্তম্ভ থেকে কিন্তু আমরা বিরত আর থাকছি না। খবর দেখা সম্পূর্ণ হয় না চতুর্থ স্তম্ভ ছাড়া, আমরা জানি। তাই কলকাতা টিভির সকল দর্শককে জানাই, আজ রাত 10টা থেকে আবারও আসছে আপনাদের জন্য চতুর্থ স্তম্ভ। তাই আপনার কথা এখানেই শেষ করছি ঠিকই, কিন্তু রাত 10টায় আবারও দেখা হচ্ছে টেলিভিশনের পর্দায় চতুর্থ স্তম্ভে। দেখতে ভুলবেন না, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।